जी सर। Okay, welcome to the engineering metallurgy class, lecture 2 on engineering materials. We'll also try to cover metallography in this lecture. Hopefully, we will be able to go that far. Um, in the engineering materials, আমরা আসলে আলোচনা করতে যাচ্ছি যে ক্লাসিফিকেশন, ম্যাটেরিয়ালস এর ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। এর ফিজিক্যাল, মেকানিক্যাল, থার্মাল, ইলেকট্রিক্যাল বিভিন্ন যে প্রপার্টিজ গুলো আছে, মোস্টলি রিলেটেড টু দ্য ইঞ্জিনিয়ারিং মেটালার্জি। আমরা এই জিনিসগুলো নিয়েই বেশিরভাগ আলোচনা করব। আসলে ফিজিক্যাল, মেকানিক্যাল, থার্মাল, ইলেকট্রিক্যাল অনেক ধরনের প্রপার্টি আছে, সবগুলো আলোচনা করতে গেলে অনেক সময় এবং হচ্ছে ইয়ার ব্যাপার, যেটা হচ্ছে আমাদের কোর্সের সিলেবাসের অন্তর্ভুক্ত না। সেক্ষেত্রে আমরা শর্ট করে যেটুকু ইম্পর্টেন্ট প্রপার্টি যেগুলো, সেগুলো নিয়ে মেইনলি আলোচনা করব। ফার্স্ট ক্লাসিফিকেশন আর তেমন কিছুই না। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসকে ইন দ্য ব্রড সেন্সে দুইটা ভাগে ভাগ করা যেতে পারে, যে মেটালস অ্যান্ড নন মেটালস। মেটালসের মধ্যে আবার দুইটা মেজর ভাগ আছে, সেটা হচ্ছে ফেরাস মেটালস আর নন ফেরাস মেটালস। আর নন মেটাল তো অনেক ধরনের আছে, প্লাস্টিক থেকে শুরু করে, প্লাস্টিক, উড থেকে শুরু করে সবকিছুই নন মেটালের মধ্যে পড়ে। প্লাস এর যে কনস্টিটিউয়েন্ট এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে নন মেটাল। তো আমরা যদি মেটালের ডেফিনেশনে যাই, মেটালে আসলে ওরকম এস্টাবলিশড ডেফিনেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ইট পজেসেস ভেরি গুড লাস্টার, দ্যাট মিনস শাইনি শাইনি সারফেস পাওয়া যায় মেটালের মধ্যে, অ্যান্ড ইট হ্যাজ হাই স্ট্রেংথ অ্যান্ড কন্ডাক্টিভিটি। And sometimes other non-metals can also have these properties, but this is the most widely acceptable form of definition for metals. So it's also depends on the personal judgment of which metals you are talking about, or which material you are talking about. And in chemistry, if you want to define the metal, it is those material which can replace one or more atoms of hydrogen from an acid. Okay, I think you also already know this sort of definition in your chemistry when you were in your higher secondary program. यस सर। Um, so metals actually replace one or more atoms of hydrogen from an acid. Metal and acid react করে কি তৈরি করে কেউ বলতে পারবা? Salt and water. Salt, yes, salt is the main. লবণ স্যার। হ্যাঁ, লবণ তৈরি করে। And এই যে ক্রাইটেরিয়া কিভাবে হচ্ছে হাইড্রোজেনটাকে তারা রিপ্লেস করে, সেটা ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে যে ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে, যে হাইড্রোজেন অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন আইদার শেয়ারিং অর রিপ্লেসমেন্ট, এটার মাধ্যমে বেসিক্যালি হচ্ছে এই রিঅ্যাকশনটা ঘটে। দুটা ভাগের মধ্যে যেটা বললাম, যেটা ফেরাস মেটাল আর নন ফেরাস মেটাল, এটা তেমন কিছুই না। ফেরাস মেটালের ক্ষেত্রে মেইনলি আয়রনটা অনেক বেশি পরিমাণে থাকে, প্রায় মোর দেন 90%। মেইন কনস্টিটিউয়েন্ট হচ্ছে আয়রন। আয়রনের মধ্যে আদার এলিমেন্ট থাকতে পারে। আদার এলিমেন্ট বলতে আমি কার্বন, সালফার, বিভিন্ন মেটালের অক্সাইড, আদার ভেরিয়াস আদার মেটালস ক্যান অলসো বি ইন দ্য ম্যাট্রিক্স অফ আয়রন। আয়রনের মধ্যে এই ধরনের অন্যান্য মেটালগুলো থাকতে পারে, বাট তাদের মানে পার্সেন্টেজ, মানে কম্পোজিশন যেটা, সেটা হচ্ছে অনেক কম থাকবে। মেইনলি হচ্ছে আয়রনটাই বেশি পরিমাণে থাকবে, যেমন রড আয়রন, স্টিল। স্টিলের ক্ষেত্রে মনে করো যে এর মধ্যে কার্বনের ভেরিয়াস প্রপোর্শন অফ কার্বন থাকে, আপ টু 7%, 10%, 20% পর্যন্ত কার্বন থাকতে পারে। এছাড়াও আদার ম্যাটেরিয়াল যেমন ক্রোমিয়াম যদি আমরা স্টিলের মধ্যে অ্যাড করে দিই, তাহলে সেক্ষেত্রে স্টেইনলেস স্টিল হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আদার ম্যাটেরিয়াল আসতে পারে, বাট মেইনলি দে আর ফেরাস মেটালস। যখন আয়রন মেইন কনস্টিটিউয়েন্ট হিসেবে থাকবে সেটা হচ্ছে ফেরাস, আর আয়রন যদি মেইন কনস্টিটিউয়েন্ট হিসেবে না থাকে তাহলে সেগুলোকে বলা হচ্ছে নন ফেরাস মেটালস। নন ফেরাস মেটালের এক্সাম্পলের মধ্যে আমরা বলতে পারি যে কপার, জিঙ্ক, টিন, এগুলোর মধ্যে আবার আয়রন থাকতে পারে, বাট খুব অল্প পরিমাণে। So could be neglected amount of iron will be present in there. And non-metals, the materials which have opposite to the metal actually, which have low value of luster, strength and conductivity, are known as non-metals, carbon, sulfur. আমরা একটা ডিফারেন্স দেখবো আর কি মেটাল এবং নন মেটালের মধ্যে, যে মেজর ডিফারেন্স গুলা, সেটা আমরা
দেখলে আরো জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। শাখাওয়াত হোসেন, প্লিজ গো আহেড। স্যার এই যে রড আয়রনটা কি স্যার? রড আয়রনটা এটার কি কাজ? আর এটা রড কি আয়রন কাজে ইউজ হচ্ছে করে? আয়রনের একটা 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 হচ্ছে ক্যাটাগরি। আয়রন তো বিভিন্ন টাইপের আছে, যেমন স্টেনলেস মানে স্টেনলেস স্টিল রড আয়রন, তারপরে হচ্ছে ম্যালিয়েবল আয়রন, এই ধরনের বিভিন্ন টাইপ আছে। সে টাইপগুলো তোমাদের পার্ট বি তে পড়াবে। আর এই বিভিন্ন টাইপের যে আয়রনগুলো আছে, এই আয়রনগুলোর প্রপার্টিজ গুলো কিরকম, অ্যাপ্লিকেশন গুলো কিরকম, সেগুলো হচ্ছে তোমাদের পার্ট বি এর একটা ইয়ে আছে, চ্যাপ্টার আছে, সেখানে এই জিনিসগুলো সম্পর্কে ডিটেইল বলবে। এটা বেসিক্যালি ডিপেন্ড করে তোমার আয়রনের মধ্যে অন্যান্য এলিমেন্টের পরিমাণ কি পরিমাণ আছে সেটার উপর বেস করে নামকরণগুলো করা হয়। ওকে, জি স্যার। তো আমরা যদি ডিফারেন্সটা খেয়াল করি যে মেটাল এবং নন মেটালের মধ্যে বিভিন্ন প্রপার্টির উপর বেস করে, এক নাম্বার হচ্ছে লাস্টার। লাস্টার মানে হচ্ছে শাইনি অ্যাপিয়ারেন্স, দ্যাট মিনস চকচক করা যেটাকে বলি আমরা। মেটালগুলো সাধারণত শাইনি হবে এবং নন মেটালগুলো হচ্ছে নো লাস্টার। লাস্টার নো লাস্টার বলাটা আসলে ঠিক না, লাস্টার আছে বাট খুবই not like metal, but it depends on polishing. Okay, the metal has to be polished if you want to get the shiny appearance, and also non-metal, and then you can compare. And the physical state is normally solid metals, non-metals, solid, liquid, gases, anything. It can be anything. Okay, আর ডেন্সিটির ক্ষেত্রে মেটাল ডেফিনেটলি হায়ার ডেন্সিটি, নন মেটালের ক্ষেত্রে ডেন্সিটি অনেক কম। হার্ডনেসও হচ্ছে মেটালের ক্ষেত্রে অনেক বেশি হার্ড, বাট নন মেটালের ক্ষেত্রে আবার ভেরি সফট, আবার ভেরি হার্ডও হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে ম্যালেবিলিটি, দ্যাট ক্যান বি বিটেন ইনটু প্লেটস। মেটালকে যদি স্ট্রাইক করা হয়, তোমরা নিশ্চয়ই কামারের দোকানে দেখেছো যে মেটালকে বিট করে অনেক ফ্ল্যাট সারফেসে পরিণত করা সম্ভব। জি স্যার। বাট হচ্ছে অন্যান্য যে এগুলো আছে, যেমন হচ্ছে তুমি যদি হচ্ছে নন মেটাল গুলাকে কার্বন ক্ষেত্রে তুমি যদি হচ্ছে ফ্ল্যাট করার চেষ্টা করো, ইট উইল নট বি পসিবল, ইট উইল ব্রেক। ওকে, ওয়ান অফ দ্য এক্সাম্পল ক্যান বি ইউর পেন্সিল লিড। পেন্সিল লিডকে কি পিটায় তোমরা সোজা করতে পারবা, মানে ফ্ল্যাট বানাইতে পারবা? না স্যার, ভেঙে যাবে স্যার। ভেঙে যাবে না, মোস্টলি ব্রিটল টাইপের হয় আর কি নন মেটাল গুলা। এরপরে ডাক্টিলিটি ক্যান বি ড্রোন ইনটু ওয়্যারস, মানে টেনে লম্বা করে ডায়ামিটার কমানো যায় আর কি, সেটাকে ডাক্টিলিটি ওয়ান অফ দ্য প্রপার্টি অফ দ্য মেটাল, বাট it's not possible in the case of non-metal. It will break down because of the brittleness. Okay, খুব অল্প ডিফরমেশনেই এটা হচ্ছে ব্রেক হয়ে যায়, বাট মেটালের ক্ষেত্রে অনেক বড় ডিফরমেশন দিলেও সেটা ব্রেক হয়ে যায়। আর স্ট্রেংথ ডেফিনেটলি মেটালের হাই, মেল্টিং পয়েন্ট টেম্পারেচার অলসো মেটালের হাই, নন মেটালের লো। কন্ডাক্টিভিটি মেটাল ইজ ভেরি গুড কন্ডাক্টর, আর হচ্ছে নন মেটাল ভেরি ব্যাড কন্ডাক্টর। কেমিক্যাল বন্ড, মেটালের ক্ষেত্রে মেটালিক বন্ড, মেটালিক বন্ড তোমরা নিশ্চয়ই পড়েছো কেমিস্ট্রিতে। কয়েকটা বন্ড আছে না, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, মেটালিক বন্ড, ভ্যান্ডার ওয়ালস বন্ড। জি স্যার। মেটালিক বন্ড হচ্ছে মেটালের ক্ষেত্রে মেইনলি হচ্ছে মেটালিক বন্ডটাই আসে। আমরা দেখবো মেটালে কি ধরনের বন্ডিং ক্রিয়েট করে এবং কিভাবে হচ্ছে বন্ডিংটা তৈরি শুরু হয়। ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা দেখবো আমাদের পরবর্তী লেকচারগুলোতে। আর নন মেটালের ক্ষেত্রে আয়নিক, কোভ্যালেন্ট এই ধরনের বন্ডগুলি মেইনলি রেসপন্সিবল টু প্রডিউস সলিড অর লিকুইড অর গ্যাসিয়াস স্ট্রাকচার। There are many properties actually, not only physical, mechanical, thermal, or electrical. There is also chemical, magnetic, optical, technological. তো এই প্রপার্টিস গুলার, এই ক্যাটাগরি গুলোর উপর বেস করে অনেক ধরনের প্রপার্টি থাকতে পারে। যেমন ফিজিক্যালের ক্ষেত্রে আমরা বলতে পারি যে শেপ, সাইজ, ফিনিশ, কালার, ডেন্সিটি, পোরোসিটি, স্ট্রাকচার, এটা কি সেলুলার স্ট্রাকচার নাকি হচ্ছে সলিড স্ট্রাকচার, ঠিক আছে, এর ক্রিস্টাল স্ট্রাকচার কি রকম, এগুলোর উপর বেস করে আমরা বলতে পারি যে হচ্ছে কি ধরনের। মেকানিক্যাল প্রপার্টিস এর মধ্যে হচ্ছে স্ট্রেংথ, স্টিফনেস,
ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি, এগুলো তোমরা ইয়েতে দেখেছো, সলিড মেকানিক্স অলরেডি তোমাদের কমপ্লিট হয়ে গেছে, তো সেখানে কিছু আছে এবং তাছাড়াও কিছু জিনিস এখানে আছে। আমরা এটা একটু বেশি পরিমাণে পড়বো আর কি, এই মেকানিক্যাল প্রপার্টিস গুলো একটু বেশি জানার চেষ্টা করব। থার্মাল প্রপার্টি, স্পেসিফিক হিট, থার্মাল এক্সপ্যানশন, কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যালের মধ্যে আছে রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি, সেমি কন্ডাক্টিভিটি, সুপার কন্ডাক্টিভিটি। কিছুদিন আগে হচ্ছে সুপার কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, রুম টেম্পারেচারে সুপার কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল ডেভেলপ করা সম্ভব হয়েছে, which is kind of great breakthrough in the research. এরপরে কেমিক্যাল আছে, ম্যাগনেটিক আছে, অপটিক্যাল আছে, টেকনোলজিক্যাল আছে। তো আমরা এই জিনিসগুলো একটু ডিটেল দেখার চেষ্টা করি। ফার্স্ট হচ্ছে যদি আমরা ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে যাই, ডেনসিটি সম্পর্কে তো সবারই ধারণা থাকার কথা, যে ওয়েট অফ দ্য ম্যাটেরিয়াল পার ইউনিট ভলিউম, এর যে ভলিউম এবং ওয়েটের যে রেশিও, সেটাকে আমরা ডেনসিটি বলি। ডেনসিটি কয়েকটা ক্যাটাগরি আছে, আমি খুব ডিটেলসে যাব না, জাস্ট তোমরা যদি রাইট সাইডে ক্রিস্টাল ইউনিট সেলটা খেয়াল করে দেখো, তো ইউনিট সেলটার ডেনসিটি যদি তুমি মেজার করতে চাও এই অবস্থায় এখানে যেভাবে আছে, তোমরা কি দেখতে পাচ্ছ রাইট সাইডে যে ক্রিস্টাল ইউনিট সেলটা দেওয়া আছে? জি স্যার। হ্যাঁ, এই ইউনিট সেলটার ক্ষেত্রে তোমরা যদি হচ্ছে ডেনসিটি বের করতে চাও তাহলে তোমার কি লাগবে? ওয়েট লাগবে। কয়টা অ্যাটম আছে স্যার? না না, ওইটাতে আমরা পরে আসতেছি। এটা ওয়েট লাগবে, তারপর হচ্ছে এর ভলিউমটা লাগবে। ভলিউমটা কি? ই সাইড যদি এ হয় তাহলে এ কিউব হচ্ছে এর ভলিউম, এই ইউনিট সেলটার ভলিউম। আর ওয়েট যদি আমরা মেজার করে নেই, ঠিক আছে, তাহলে ওয়েট ডিভাইডেড বাই ভলিউম যদি এ কিউব দেই তাহলে সেক্ষেত্রে আমরা এর ডেনসিটিটা পাবো। বাট দ্যাট ডেনসিটি ইজ নট দ্য অ্যাকচুয়াল ডেনসিটি, ওকে, দ্যাটস নট দ্য ট্রু ডেনসিটি, because there are some spaces between the atoms which are empty. Okay, if you want to exclude that portion, that empty volume portion of this cubic cell, then you have to consider the volume only the atoms contain. That means you have to count how many atoms in there, and then you have to calculate the density based on that volume of those atoms, and that is called atomic density. Okay, sir. সো এক্ষেত্রে এটা শুধুমাত্র ইউনিট সেলের ক্ষেত্রে ট্রু তা কিন্তু না। তুমি যদি একটা স্পঞ্জের কথা চিন্তা করো, যে কিচেনে যে আমরা যে স্পঞ্জগুলো ইউজ করি ওয়াটার সোক করার জন্য, স্পঞ্জগুলোর মধ্যে দেখবো যে অনেক পোর থাকে যেখানে হচ্ছে ওয়াটারগুলো অ্যাকুমুলেট হয়ে যায়। ওকে, তো সেক্ষেত্রে স্পঞ্জের বাইরের ভলিউমটা আর তার ওয়েট যদি কনসিডার করো তাহলে সেটাকে তুমি তার অ্যাকচুয়াল ডেনসিটি বলতে পারো না। সেটাও ডেনসিটি, সেটাকে বলা হয় বাল্ক ডেনসিটি, অর্থাৎ বাল্ক অবস্থায় তার ডেনসিটি, সেটাকে বাল্ক ডেনসিটি বলা যাবে। বাট হচ্ছে তুমি যদি অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালের ডেনসিটি বের করতে চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমার ওই পোরগুলোকে এক্সক্লুড করে দিতে হবে। আর পোরগুলোকে এক্সক্লুড করে দিলে তখন তুমি সেটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালের ট্রু ডেনসিটিটা পাবা। ওকে, ওকে স্যার। Next is melting point, the temperature at which the solid material changes to liquid. Okay, the liquid form এ চলে যায় সেটাকে মেল্টিং পয়েন্ট, অথবা আমরা এটাকে ফ্রিজিং পয়েন্ট টেম্পারেচার বলে থাকি, যেটা একই পয়েন্ট, বাট যখন হচ্ছে তুমি হিটিং করছো তখন সেটাকে মেল্টিং পয়েন্ট বলা হয়, আর যখন হচ্ছে তুমি কুলিং করছো তখন সেটাকে ফ্রিজিং পয়েন্ট বলা হয়। পোরোজিটি যেটা বললাম, যে হাউ মাচ পোর স্ট্রাকচার কন্টেইনস ফর, আমি যেটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে বললাম একটু আগে স্পঞ্জের ক্ষেত্রে, ঠিক আছে। তো আমরা স্পঞ্জ বাদ দিয়ে যদি আমরা এইখানে যে সলিডটা দেওয়া আছে, সলিডটার ক্ষেত্রে কত যদি আমরা চিন্তা করি, তাহলে এই সলিডের মধ্যে প্রচুর পোর আছে, ঠিক আছে। তাহলে আমাদের পোরোজিটি বের করতে গেলে দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ ভয়েডস ইন দ্য ম্যাটেরিয়াল টু টোটাল ভলিউম, টোটাল ভলিউম হচ্ছে এই স্ফিয়ারের যে ডায়ামিটার, সেই ডায়ামিটার থেকে আমরা এর টোটাল ভলিউম পেতে পারি, এবং এরপরে আমরা হচ্ছে কি করতে পারি, যে এই পোরের যে ভলিউমগুলো সেটা আলাদাভাবে বের করে নিয়ে পোরের ভলিউমটাকে, কিংবা হচ্ছে আমরা যদি শুধু পোরের ভলিউম বাদ দিয়ে শুধু সলিড স্ট্রাকচারটার ভলিউম বের করে নিই, তাহলে সেক্ষেত্রে ডায়ামিটার দিয়ে যে ভলিউমটা আমরা বের করে নিলাম সেই ভলিউম মাইনাস টোটাল সলিডের ভলিউম যদি আমরা বের করি, তাহলে সেটা হচ্ছে টোটাল পোরের ভলিউম আমরা পাবো। সেই পোরের ভলিউম থেকে যদি আমরা টোটাল ভলিউমটাকে ভাগ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে পোরোজিটি পাবো। আমি কি বুঝাইতে পেরেছি পোরোজিটিটা কি? জি স্যার।
পোরোসিটিটা হচ্ছে যে ম্যাটেরিয়ালের মধ্যে যে একবার একটু বললে ভালো হতো। ফাঁকা স্পেস গুলো আছে সেই স্পেস, ওই স্পেসের যে ভলিউম সেটা ডিভাইডেড বাই ম্যাটেরিয়ালের যে টোটাল ভলিউম, এই ফাঁকা স্পেস এবং সলিড ম্যাটেরিয়াল সহ যে টোটাল ভলিউম সেটা রেশিওটাই হচ্ছে পোরোসিটি। ওকে, এখন আমার একটা কোশ্চেন হচ্ছে যে তোমরা এই যে ম্যাটেরিয়ালের সারফেসে যে পোর গুলো আছে এগুলা বাদ দিয়ে শুধু ম্যাটেরিয়ালের ভলিউমটা কিভাবে বের করবো, কেউ বলতে পারবা? জি স্যার, এটা যদি একটা পানিতে ডুবাই তাহলে মানে আগের ভলিউম আর পরের ভলিউম এটা বাদ দিলে আর কি বের হয়ে আসবে। হ্যাঁ এক্স্যাক্টলি, পানিতে দিলেও হবে। পানিতে দিলে এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী আর কি। এছাড়াও যদি পোর স্ট্রাকচার যদি আরো ফাইনার হয়, ঠিক আছে, তো তোমার অ্যান্সার ঠিক আছে, ওকে। বাট হচ্ছে যদি পোর স্ট্রাকচার অনেক সময় দেখা যায় যে মাইক্রোস্কোপিক লেভেলে হয়, তখন কিন্তু ওয়াটার ওই পোর গুলোতে পেনেট্রেট করতে পারে না। সেক্ষেত্রে আমাদেরকে গ্যাসিয়াস মিডিয়াম ইউজ করতে হবে, ঠিক আছে। গ্যাসিয়াস মিডিয়াম ইউজ করে বিইটি একটা মেথড আছে, ঠিক আছে, বিইটি মেথডের মাধ্যমে এটা হচ্ছে ওই তোমার পোরের ভলিউম অথবা হচ্ছে তোমার অ্যাকচুয়াল সলিড স্ট্রাকচারের ভলিউম বের করা যায়। এছাড়াও আরেকটা ইকুইপমেন্ট আছে যেটা হচ্ছে গ্যাসের মাধ্যমে ইয়া করে তোমার হচ্ছে সলিড বডির হচ্ছে ভলিউম বের করে আর কি, সেটাকে বলা হয় পিকনোমিটার। পিকনোমিটারের মাধ্যমেও ডেনসিটি পোরোসিটি গুলো বের করা যায়। ওকে, এনি কোশ্চেন সো ফার? স্যার টোটাল ভলিউমটা কি মেটাল প্লাস পোরাস এই দুইটার ভলিউম হ্যাঁ, ওভারঅল ভলিউম। তুমি যদি এটা ডায়ামিটারটা, ডাইমেনশনাল ভলিউম যেটাকে আমরা বলবো আর কি, যে এটা যে ডায়ামিটার থাকে সেই ডায়ামিটার থেকে 4/3 r³ এর মাধ্যমে যে ভলিউমটা বের করবা সেটা হচ্ছে টোটাল ভলিউম। ইট ইনক্লুডস দ্য ভলিউম অফ এমটি স্পেসেস প্লাস দ্য ভলিউম অফ সলিড। জি স্যার। So important mechanical properties. Physical এর মধ্যে ওই তিনটাই হচ্ছে mainly important. Others like shape, size, structure, that is different. Different structure would be like the crystal structure, different type of crystal structure, body centered cubic, face centered cubic, unit cell থাকতে পারে, সেটার উপর বেস করে ক্লাসিফিকেশন করা যায়। সেগুলো আমরা পরবর্তীতে দেখব যখন আমরা ক্রিস্টাল স্ট্রাকচার স্টাডি করব। মেকানিক্যাল প্রপার্টির মধ্যে হচ্ছে এলাস্টিসিটি। তোমরা খুব ভালো করেই জানো, রাবার দেখলেই মানুষ একটা কথা বলে, সেটা হচ্ছে এলাস্টিক, তাই না? যে হচ্ছে এলাস্টিসিটি ডেফিনেশন জানেও না সেও কিন্তু ঠিকই বলে যে রাবার হচ্ছে এলাস্টিক, ঠিক কিনা? জি স্যার। এমন পপুলার একটা টার্ম। The ability of a material to regain its original shape and size after the removal of load. টানার পরে যদি ছেড়ে দাও, টানার ফলে তার মধ্যে ডিফরমেশন আসবে, ইলংগেশন হবে, তারপর তার ডাইমেনশনাল চেঞ্জ আসবে। বাট যখন তুমি লোডটাকে আবার ছেড়ে দিবা তখন সে আবার আগের পজিশনে চলে যাবে। এটাকেই বলা হচ্ছে, এই প্রপার্টিটাকেই বলা হচ্ছে elasticity. One of the first example that we use is slingshot, okay, অথবা বাংলায় যেটাকে আমরা বলি বাটুল, কিংবা হচ্ছে যে মেয়েদের মাথার ব্যান্ড, কিংবা হচ্ছে টাকা বাঁধার জন্য আমরা যে রাবার গুলো ইউজ করি, তো এগুলো হচ্ছে ইলাস্টিক প্রপার্টি ধারণ করে সাধারণত রাবার গুলো। কারণ হচ্ছে এটাকে তুমি টেনে লম্বা করতে পারো কিংবা কম্প্রেস করে এটাকে ফ্যাটিং করতে পারো, বাট যখন তুমি লোডটাকে ছেড়ে দিবা এটা হচ্ছে আগের অবস্থানে চলে আসবে। ডেফিনেটলি দেয়ার ইজ এ লিমিট, at certain point they will break, but even after breaking you will see that they are regaining their original shape, okay, because of their high elasticity. প্লাস্টিসিটি, আই থিঙ্ক সবাই প্লে ডো দেখেছো, তাই না? বাচ্চারা যে খেলে, জি স্যার। এই প্লে ডো দিয়ে বিভিন্ন স্ট্রাকচার তারা তৈরি করে। হাউ ইজ ইট পসিবল? বিকজ দিস প্লে ডো হ্যাজ হিউজ অ্যামাউন্ট অফ প্লাস্টিসিটি. Because of the plasticity, you can give them any shape and they will stay in that shape. Okay, the property of the material for which it retains its shape and size after removal of load. তুমি একটা লোড দিয়ে একটা সার্টেন শেপ দিয়ে দিলা, সেই শেপটা আবার যদি আগের অবস্থায় ফিরে আসে তাহলে সেটাকে আমরা বলি ইলাস্টিসিটি। আর যদি সে ওই অবস্থায় রয়ে যায়, তুমি যে শেপ দিয়েছো সেই শেপই যদি রয়ে যায় তাহলে সেটাকে আমরা বলতেছি প্লাস্টিসিটি অফ দ্যাট ম্যাটেরিয়াল। ওকে,
mainly after elasticity, the plasticity begins. Okay, most of the material কেসে দেখা যায় যে তোমরা যদি স্ট্রেস স্ট্রেইন কার্ভটাকে হচ্ছে রিকল করতে পারো সলিড মেকানিক্সের, তাহলে সেক্ষেত্রে দেখবা যে সেখানে একটা লিনিয়ার পোরশন ছিল, তারপরে হচ্ছে কি ইল্ডিং এর পর হচ্ছে প্লাস্টিসিটি শুরু হয়। বাট প্লে-ডো এর ক্ষেত্রে this yield point is very small. Okay, that is why the children can play with that and give it the plastic deformation. Okay. Yes, sir. Strength, the capacity of a material to withstand or support a load. কি পরিমাণ লোড সে সাপোর্ট করতে পারে সেটাই হচ্ছে ওই ম্যাটেরিয়ালের স্ট্রেংথ। সো ইটস ভেরি সিম্পল। যদিও বিভিন্ন টাইপের স্ট্রেংথ আছে, কম্প্রেশন, কম্প্রেসিভ স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ, ফ্লেক্সারাল স্ট্রেংথ, fatigue strength, creep strength. Okay, many different type of strengths are there. But the overall, in the general sense, you can say that the capacity of a material to withstand or support a certain amount of load. And the ductility, we have already talked about that. The ability of a material to be drawn from a large section to a small section. 10 লম্বা করে small section যদি দাও তৈরি করা যায়, যেমন হচ্ছে ওয়্যার যেগুলো তৈরি করা হয়, তোমরা নিশ্চয়ই দেখেছো, তোমাদেরকে তো আমি মনে হয় পড়াইছি, তাই না? ম্যানুফ্যাকচারিং প্রসেস। জি স্যার। ওখানে ড্রয়িং ছিল না, ওয়্যার ড্রয়িং, একটা ডাইয়ের মধ্য দিয়ে টেনে লম্বা করে মানে লার্জ ডায়ামিটারের একটা রডকে ওয়্যারে রূপান্তর করা যায়। তো only for the ductile material it is possible, but if you want to consider make wire out of glass, is it possible? No, sir. Glass will break. It's not possible. Okay, so glass has high brittleness, but if you want to pull a plastic material, then it has very high ductility. Okay, can be drawn into wire. Or you can also think about the steel. This can be drawn into wire. Copper can be drawn into wire. Yes, sir. Brittleness, the property of the fracturing a material without perceptible warning or without appreciable deformation. The glass is the most widely used example for in this case. Before realizing any deformation, it breaks down. However, nowadays there are many different types of glasses are present. Those have some ductile properties on them. So you will be able to feel the ductility when you sit on a glass tea table. Okay, there will be a slight deformation and it will not break. But if you consider the just a second, আমাকে একটু ব্রেক নিতে হচ্ছে 2 মিনিট, একটু ওয়েট করো। জি স্যার। জি স্যার। Okay, so we're talking about the brittleness. Brittleness is the property of a material because of which it can break easily without any appreciable deformation. And we have been talking about the tea table. Nowadays, the tea tables have some plastic properties because of the research advancement, and they are sometimes the tempered glass, and that is why they provide a little bit of ductility is present in them. Okay, so the next malleability, the property of a material of getting permanently deformed by compression without rupture. If you want to, we can again think about the Play-Doh. If you apply the take a Play-Doh cylinder and then you press it, it just expands and expands up to producing a plate-like structure, but without any fracture in them. Just like when you make roti out of flour dough, in that case also you can make roti because of the malleable property. Okay, because with the application of compression force, it just compresses and expands its dimension, but without any fracture.
That's called the malleability. If the malleability is high, then you can make plates out of a cylinder just by compression. There will be no fracture. And if it is not malleable, then you won't be able to make a plate. There will be a lot of fracture, okay, present in the uh, in the plate. You can make a plate, but instead you will get a fractured plate, but not a continuous good plate. Gold is very malleable, has really high malleability. You can using compression, you can make plates out of gold, but even the steel is not that much malleable compared to the gold. Okay, and the golds that we see in with us is like they have a lot of impurities in them, and that is why they breaks down. You might ask me like that, why my jewelry breaks down. Okay, it should not break if you use the pure gold, and it will have a very high malleability. It will not break so easily. It will expand and it will create a like fiber-like structure if you pull it, but it will not break easily because of the impurities in them. They can be broken. Hardness, how hard a material is, the ability of a material to withstand scratching, wear, abrasion, and penetration by harder bodies. For example, to test the hardness, if you want to compare a wood surface with a floor tiles, then which one is harder? Sir, the tiles is brittle. So Yeah, it's brittle, but we're talking about hardness. Which one is hard? In terms of, for example, a scratching. If you want to scratch the tiles with your pen, is it possible? no, sir. But on wood, is it possible? Yes, sir. So which one is harder? The tiles. Definitely tiles. Okay. So hardness is a technological property. Okay, it's not like essential property of the material. It's the hardness is basically the comparison between the material. Okay, it's not a very constant type property, just like the brittleness or ductility or elasticity. It's a different. That's why we call it like technological property of the material, and it's comparison basically. If you want to compare the plastic with one plastic with another plastic, then you have to test the hardness of both of them and then compare. Yes, this one is harder than that one. Okay, in terms of it can be in terms of scratching, in terms of wear, in terms of abrasion, in terms of penetration by harder bodies. Then if you want to test the hardness of a plastic and you want to use wood, is it possible to test the hardness? No, sir. No, you have to use harder material. If you want to test the hardness of tiles, then you definitely have to have some harder material to test the hardness of the material. Okay, Yes. and another one is wire. Wire is because of the friction between the material, the wire occurs. So if you sometimes softer material can also create wire. One of the example is that if you look at the pond where people used to take waters in the mud made those what does it call, piers, কলসিকে কি বলে ইংলিশে তোমরা জানো? পিয়ার্স বলে না? Sir, pitcher maybe. পিচার না পিয়ার্স, PAR, পিয়ার্স একটা ফ্রুট আছে না জি স্যার। কলসির মতো দেখতে, তো ওরকম টাইপের কিছু একটা টার্ম আছে। যাই হোক, কলসি তো মাটি দিয়ে তৈরি হয় অনেক, এখন যদিও হচ্ছে তোমার সিলভার কিংবা হচ্ছে ইয়ে দিয়ে তৈরি করা যেতে পারে, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়, বাট একসময় তো এটা ছিল যে মাটির। এটাতে খুবই সফট ছিল। যদি আমরা হচ্ছে পুকুর ঘাটে যে স্টোন গুলো বসানো থাকে সেই স্টোনের তুলনায় অনেক অনেক সফট না, দেখা যায় যে কলসি এক জায়গায় বসাতে ওই জায়গাটা দেখা যায় যে ক্ষয় হয়ে যায়। লং টার্ম ইফেক্ট
of softer material on the harder material. Harder material can also be caused damage with using the softer material if you apply the load continuously for a long time, then you can do it. Anyway, the wire is another category of hardness. So একটা ম্যাটেরিয়াল যদি আছে in terms of scratching harder হয়, এটা যে ওয়্যারের ক্ষেত্রেও harder হবে not necessary, it can be different. Okay, for tiles এর ক্ষেত্রে তুমি যদি হচ্ছে অ্যাব্রেশনের কথা চিন্তা করো, অ্যাব্রেশন হচ্ছে পার্টিকেলের মাধ্যমে যে অ্যাব্রেশনটা হয়, ঠিক আছে? তো একটা ম্যাটেরিয়াল যে স্ক্র্যাচিং এ যেটা হার্ড হবে সেটা যে অ্যাব্রেশনেও হার্ড হবে নট নেসেসারি। এই জন্য চারটা ডিফারেন্ট ক্যাটাগরিতে হার্ডনেসের টেস্ট করা হয়, ঠিক আছে? স্ক্র্যাচিং, ওয়্যার, অ্যাব্রেশন, আর হচ্ছে পেনেট্রেশন। তুমি হার্ডার ম্যাটেরিয়াল, একটা বল, এটা একটা ম্যাটেরিয়ালের উপর তুমি যদি হচ্ছে সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে, আমরা হার্ডনেসের ক্যালকুলেশন গুলো দেখবো কিভাবে হার্ডনেস টেস্ট করা হয়, তো সেটাতে আমরা ডিটেলসে যাচ্ছি না। সো এই চারটা যে ইয়ার উপর বেস করে হচ্ছে হার্ডনেস টেস্ট করতে হয় এবং কম্পেয়ার করতে হয় যে কোনটার হার্ডনেস বেশি, কোনটার হার্ডনেস কম, এরকম টাইপের। টাফনেস, the energy absorbed before fracture under various loading কন্ডিশনে একটা ম্যাটেরিয়াল কি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করতে পারে। ইট ক্যান বি লাইক 3 পয়েন্ট বেন্ডিং, অর্থাৎ বেন্ডিং টেস্টের মাধ্যমে আমরা বের করতে পারি ম্যাটেরিয়াল কি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করতে পারে। তারপর হচ্ছে আমরা টেনশন টেস্টের মাধ্যমে বের করতে পারি। এটা হচ্ছে যে যদি আমরা কোয়ান্টিটেটিভলি বলতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এরিয়া আন্ডার দ্য কার্ভ, স্ট্রেস স্ট্রেন যে কার্ভটা আমরা অবটেইন করি সেই কার্ভের এরিয়া আন্ডার দ্য কার্ভ, কার্ভ যেটুকু এরিয়া কভার করে সেটাকে বলা হচ্ছে এনার্জি নিউটন পার মিলিমিটার। ফোর্স ডিসপ্লেসমেন্ট যদি আমরা কনসিডার করি ফোর্স ডিসপ্লেসমেন্ট কার্ভ, তাহলে সেক্ষেত্রে নিউটন মিটার হচ্ছে এনার্জি ইউনিট আমরা জানি। সো একটা ম্যাটেরিয়াল ফ্র্যাকচার হওয়ার আগ পর্যন্ত কি পরিমাণ এনার্জি সে অ্যাবজর্ব করতে পারে সেটাকেই মেনলি বলা হয় টাফনেস। নেক্সট হচ্ছে স্টিফনেস, দ্য রিলেটিভ ডিফরমেশন অফ এ ম্যাটেরিয়াল আন্ডার লোড। ঠিক আছে, স্টিফনেস হচ্ছে যে একটা ম্যাটেরিয়ালকে তুমি যদি বেন্ড করতে চাও, ঠিক আছে, যদি আমি এক্সাম্পলের মাধ্যমে বলতে চাই, তো সেক্ষেত্রে যে তোমার কাছে স্টিল আছে, তোমার কাছে প্লাস্টিক আছে, ঠিক আছে, দুটার মধ্যে স্টিফনেস কোনটার বেশি হবে? সেম অ্যামাউন্ট অফ লোড যদি তুমি অ্যাপ্লাই করো, একটা স্টিলের বার আছে তোমার কাছে আর একটা হচ্ছে প্লাস্টিকের বার আছে, দুটাকে 3 পয়েন্ট বেন্ডিং এ সেট আপ করে সেম অ্যামাউন্ট অফ লোড যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে কোনটার মধ্যে ডিফরমেশন বেশি হবে? শুনতে পাইনি, কেউ কিছু বলেছো? প্লাস্টিকে বেশি ডিফরমেশন হবে। সো স্টিফনেস অফ প্লাস্টিক ইজ লেস। এটাও কিন্তু অনেকটা কম্পারেটিভ টাইপের প্রপার্টি, রিলেটিভ ডিফরমেশন অফ এ ম্যাটেরিয়াল আন্ডার সার্টেন লোড। অর্থাৎ তুমি যদি স্টিল এবং কপার দুটো বার থাকে, দুটো বারকে যদি তুমি ডিফর্ম করার চেষ্টা করো, তাহলে যেটার মধ্যে বেশি ডিফরমেশন হবে, যেটা বেশি ডিফ্লেক্ট করবে সেটা হচ্ছে স্টিফনেস কম, যেটা কম ডিফ্লেক্ট করবে সেটার স্টিফনেস হচ্ছে বেশি। বাট দ্য লোড হ্যাজ টু বি কনস্ট্যান্ট এন্ড দ্য স্পেসিমেন ডাইমেনশন হ্যাজ টু বি কনস্ট্যান্ট। Okay, otherwise you can't say that you take a 1500 square feet square millimeter of cross section of plastic and you take 10 millimeter square span of steel, then you cannot compare. The specimen dimension has to be same, the load has to be same, and then you check the deformation. If the deformation is higher, then the material is less stiff. If the deformation is smaller, the material is highly stiff. Okay. Creep, slow and continuous deformation of material under steady load. এটার এক্সাম্পল কেউ বলতে পারবা? কোন ম্যাটেরিয়ালকে লোডে রাখা হলে সে আস্তে আস্তে তার ডাইমেনশনটা চেঞ্জ হয়, কন্টিনিউয়াসলি ডিফর্ম হয়। কেউ এই ধরনের কোনো এক্সাম্পল দিতে পারবা? রাবার দিয়ে টাকা বেঁধে রাখছো, এক সময় আস্তে আস্তে খোলার পর দেখবা যে সেটা কি হয়, লুজ হয়ে যায় না? যেমন রাবারের স্যান্ডেল পড়ার সময় মানে এক সময় মানে প্রথমে আর কি টাইট থাকে, আস্তে আস্তে ওটা ঢিলা লুজ হয়ে যায়, আস্তে আস্তে সেটা লুজ হয়ে যায়। এক্স্যাক্টলি। তো এটাই হচ্ছে ম্যাটেরিয়ালের ক্রিপ প্রপার্টি। তুমি যখন একটা স্ট্রাকচার তৈরি করছো, ঠিক আছে, স্ট্রাকচার তৈরি করে সেখানে তুমি হচ্ছে লোড দিয়ে রাখছো, আর এক সময় দেখবো যে আস্তে আস্তে সেটা বেন্ড হয়ে যায়। তুমি হচ্ছে আরেকটা এক্সাম্পল হতে পারে তোমাদের দরজা। এই দরজা কিন্তু খুব বেশি প্রবলেমেটিক না,
অনেকে খেয়াল করে দেখবেন যে সিজনের সাথে সাথে বড় ছোট হয়ে যায়। জি স্যার সিজনের সাথে সাথে বড় ছোট হয়, সেটা সমস্যা না, সেটা হচ্ছে আমাদের ক্লিপের মধ্যে পড়বে না। বাট তোমরা যদি প্লাইউডের ডোর ফার্নিচার কেউ ইউজ করে থাকো উডের তুলনায়, প্লাইউডের ফার্নিচার যদি ইউজ করে থাকো দেখবা যে মাসখানেক পরেই দেখা যাচ্ছে যে একদিকে হেলে গেছে, পাল্লাগুলো একদিকে হেলে গেছে। জি স্যার ঠিক আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি ওই প্লাইউডের নিজস্ব ওয়েটের কারণেই সে হচ্ছে ডিফর্ম হয়ে যায়। ঠিক আছে, ঠিক মতো আর দরজা লাগানো যাচ্ছে না। এই যে আমি 3 মাস পর বাসায় গিয়ে আমার আলমিরা খুলছি, খুলে দেখি যে আর লাগাইতে পারতেছি না। ঠিক আছে, পার্মানেন্ট ডিফর্মেশন হয়ে গেছে। তো এগুলো হচ্ছে স্লো অ্যান্ড কন্টিনিউয়াস ডিফর্মেশন আন্ডার এসটিডি লোড। তো এটা হচ্ছে এই ধরনের লোডগুলোকে আমরা কি বলবো, এগুলো হচ্ছে ফিজিক্যাল লোড, অর্থাৎ ম্যাটেরিয়াল ওই পাল্লাটার নিজস্ব ওয়েটের কারণেই যে লোডটা তার মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, অ্যাপ্লাইড লোড, এগুলো হচ্ছে ফিজিক্যাল লোড। বাট ক্রিপ শুধু যে ফিজিক্যাল লোডের জন্যই হবে তা কিন্তু না, এটা কিন্তু হচ্ছে টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট। তুমি একটা সার্টেন স্ট্রাকচারকে তুমি সার্টেন লোডে নির্দিষ্ট সার্টেন টেম্পারেচারে নির্দিষ্ট সময় রেখে দাও, আস্তে আস্তে সেটার মধ্যে ডিফর্মেশন দেখা দেবে। ঠিক আছে, প্লাস হচ্ছে যে এবং পার্মানেন্ট ডিফর্মেশন, ইট হ্যাজ টু বি পার্মানেন্ট ডিফর্মেশন। ওকে, ক্লিপের ক্ষেত্রে এটা কিন্তু পার্মানেন্ট ডিফর্মেশন হতে হবে। যে ইলাস্টিক ডিফর্মেশন হলে সেক্ষেত্রে কিন্তু তুমি এটাকে ক্লিপ বলতে পারো না, কারণ সেটা তো আগের অবস্থায় আবার ফিরে আসতেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ক্রিপটা হতে হবে যে স্লো অ্যান্ড পার্মানেন্ট ডিফর্মেশন আন্ডার স্টেডি লোড। এই লোডটা ফিজিক্যাল হতে পারে, থার্মাল হতে পারে, আবার হচ্ছে প্রেসার টাইপেরও হতে পারে। ঠিক আছে, বিভিন্ন টাইপের ইলেকট্রিক্যাল লোডও হতে পারে। তুমি যদি হচ্ছে ইয়ার কথা চিন্তা করো, যে ইলেকট্রিক্যাল লোডের কথা চিন্তা করো, পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে লং টার্ম ইউজ করলে দেখা যায় যে সে আর আগের মধ্যে ডিফর্ম হচ্ছে না। যে ইলেকট্রিসিটি সার্টেন অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি পাস করলে সে সার্টেন অ্যাঙ্গেলে ডিফর্ম হয়ে থাকে। বাট একটা নির্দিষ্ট সময় ইউজ করার পর দেখা যায় যে সে আর আগের মতো ওই 30 ডিগ্রি যদি বাঁকা হতো, সে 30 ডিগ্রি আর বাঁকা হচ্ছে না। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল লোড বলতে পারি। ওকে, আমাকে আবার একটু ব্রেক নিতে হচ্ছে। আমি আসলে বাসা থেকে ক্লাস নিচ্ছি, তো একটু sorry again for the interruption. Again, that number 10 is the creep, the slow and continuous deformation of the material. যেটা হচ্ছে আমরা তিন ধরনের লোডই দিতে পারি, থার্মাল, ইলেকট্রিক্যাল অর ফিজিক্যাল অর মেকানিক্যাল লোড দিয়ে। যদি স্লো পার্মানেন্ট স্লো ডিফরমেশন হয় তাহলে সেটাকে আমরা বলি ক্রিপ। ফ্যাটিগ, ফ্যাটিগ বলতে পারবা কেউ? এক্সাম্পল দাও। কি কেউ কথা বলে না কেন? ফ্যাটিগের এক্সাম্পল দাও। স্যার কন্টিনিউয়াস লোড দেওয়ার কারণে রাবারের যে স্থিতিস্থাপকতা তা নষ্ট হয়ে যায় স্যার। শুধু রাবারের ক্ষেত্রে না স্যার, মেটালের স্যার, ক্ষেত্রে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যখন আমরা কন্টিনিউয়াস বা একটা সিকোয়েন্সিয়াল ফোর্স দেব, তখন হলো তার মধ্যে একটা প্রপার্টি লসের একটা ব্যাপার ম্যাটার দেখা যায়, ওইটার এটাকে ফ্যাটিগ বলে। একটি মানে রিয়েল লাইফ এক্সাম্পল দাও, ওই যে ইয়া না দিয়ে, ওই যে বুকের ডেফিনেশন না দিয়ে, এটা কি আমির খান না, আমির খানের মতো এক্সাম্পল দাও। স্যার ব্রিজে মানে যদি অনেক দিন ধরে এই পরিমাণ লোড যায়, অনেক সময় স্যার এই ব্রিজ গুলা ভেঙে যায় স্যার। স্যার একটা রডকে যদি আমরা কন্টিনিউয়াসলি বেন্ড করতে থাকি তাহলে এই ধরনের ক্যারেক্টারিস্টিক মানে দেখা যায়। কন্টিনিউয়াসলি বেন্ড মানে তুমি কি সাইক্লিক বেন্ডিং এর কথা বলছো, নাকি হচ্ছে মানে জাস্ট বেন্ড করতেই থাকবা? জি স্যার, সাইক্লিক বেন্ড। হ্যাঁ, সার্টেন অ্যামাউন্ট অফ লোড তুমি দিচ্ছ, আবার উঠায় নিচ্ছ, আবার লোড দিচ্ছ, আবার উঠায় নিচ্ছ। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় পর দেখা যাবে যে ম্যাটেরিয়ালটা ফেল করবে। এটাই হচ্ছে ফ্যাটিগ, প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল টু উইথস্ট্যান্ড রিপিটেড লোড। ব্রিজের এক্সাম্পল যে দিয়েছো সেও ঠিক দিয়েছো, অ্যাকচুয়ালি সবাই ঠিকই বলেছো। ঠিক আছে, আমি চাচ্ছিলাম যে একটু মানে ডিফারেন্ট টাইপের একটা এক্সাম্পল যদি কেউ দিতে পারো আর কি। আমি যেটা বলতে পারি, আচ্ছা তোমাকে যদি 20 কেজি একটা ওয়েট উঠাইতে বলা হয়, উঠাইতে পারবা? আমার মনে হয় যে তোমাদের ক্লাসে যারা আছো সবাই পারবা। জি স্যার। উঠায় 5 মিনিট ধরে রাখতে পারবা? না স্যার। 5 মিনিট না, আমি 2 মিনিটই বললাম, ধরে থাকো।
না স্যার, ধরে রাখতে স্যার পারা যাবে It না। will be very না difficult স্যার because of the fatigue, and that is why fatigue occurs. তুমি যেমন ধরে রাখতে পারছো না, তোমার সেলগুলো রেসপন্স করছে, কারণ তোমার সেলগুলো হচ্ছে কি লাইভ, জি ঠিক স্যার আছে? কিন্তু মেটালের ক্ষেত্রে সেলগুলো তো লাইভ না, না স্যার বাট দে আর সাবজেক্টেড টু ডিফরমেশন, ঠিক আছে? তাদের রেসপন্সটা হচ্ছে তারা দেখাবে ডিফরমেশনের মাধ্যমে কিংবা ফ্র্যাকচারের মাধ্যমে, বুঝতে পারছো? জি স্যার দুইটা লাইভ সেলের রেসপন্স একরকম, আর হচ্ছে ডেড ম্যাটেরিয়ালের রেসপন্সটা হচ্ছে সে আরেক ভাবে দেখাবে। সো দ্যাট ইজ কল্ড ফ্যাটিগ। ওকে, তুমি জি হচ্ছে পুশ আপ একবার দুইবার করতে পারো, বাট 50 বার 100 বার না স্যার তোমার ডিফিকাল্ট। অনেক কঠিন। তাহলে একজন ছেলে কিংবা একটা মেয়ের হচ্ছে পুশ আপের ফ্যাটিগ লিমিট যদি আমরা বের করতে চাই, তাহলে তাকে পুশ আপ করতে দিব, তুমি করো দেখি চারজনের মধ্যে কার ফ্যাটিগ লিমিট বেশি। যে যত বেশি করতে পারবে তার ফ্যাটিগ লিমিট বেশি, জি স্যার ঠিক আছে? তার হচ্ছে ফিজিক্যাল ফিটনেস বেশি। এটা হলো লাইফ স্ট্রাকচারের ক্ষেত্রে ফ্যাটিগ, লাইফ সেলের ক্ষেত্রে। বাট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হবে, যে একই পরিমাণ লোড তুমি রিপিটেডলি অ্যাপ্লাই করতেই থাকবে, একটা সার্টেন সময় পর সে ফেল করবে। যে সময় পর্যন্ত সে ফেল করবে না সেটা হচ্ছে তার ফ্যাটিগ লিমিট, ঠিক আছে? অ্যাকচুয়ালি সে সময়টা কিন্তু এখানে ফ্যাটিগ লিমিট না, ঠিক আছে? তাকে যে পরিমাণ লোড দেওয়া হচ্ছে, যে লোডে সে কখনোই ফেল করছে না, সেটাই হচ্ছে ফ্যাটিগ, ঠিক আছে? মনে করো তোমাকে যদি কি বলবো 5 গ্রামের একটা কলম দেওয়া হয় হাতে, তুমি ধরে থাকতে পারবে না আনলিমিটেড অ্যামাউন্ট অফ টাইম? জি স্যার পারবো স্যার। তোমাকে যদি 5 কেজি ওয়েট দেওয়া হয়, তুমি হয়তো 24 ঘন্টা ধরে রাখতে পারবা, ঠিক আছে? ধরলাম যে 24 ঘন্টা ধরে রাখতে পারবা, ঠিক আছে? তাহলে 24 ঘন্টা সাইকেলের মধ্যে তোমার ফ্যাটিগ লিমিট হচ্ছে 5 কেজিটা হচ্ছে তোমার ফ্যাটিগ লিমিট, ঠিক আছে? লোডটাকেই তোমাকে কনসিডার করতে হবে, নট দ্য টাইম। টাইম ইজ অলসো ক্রুশিয়াল যখন হচ্ছে তুমি কোনো আচ্ছা, এটাকে আরেকভাবে যদি আমরা বলি, যদি 10 কেজি দেই তাহলে তুমি হয়তো 24 আওয়ার ধরে রাখতে পারছো, বাট যদি 5 কেজি দেই, মানে এইভাবে লোড আস্তে আস্তে কমাতে হবে। 10 কেজি দিয়ে দেখা গেল যে তুমি 24 ঘন্টায় তুমি ফেল করতেছো, তারপর হচ্ছে তুমি হচ্ছে 9 কেজি দাও, 9 কেজি নিয়ে তুমি কতক্ষণে ফেল করছো, তারপর হচ্ছে 8 কেজি নাও, 6 কেজি, ঠিক আছে? এভাবে কমাতে কমাতে যেটাতে এসে দেখবা যে তুমি আনলিমিটেড অ্যামাউন্ট অফ টাইম ধরে রাখতে পারতেছো, তাহলে সেই লোডটা হচ্ছে তোমার ফ্যাটিগ লিমিট। ওকে, ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও তাই। তুমি হচ্ছে 50 মেগাপ্যাসকেলে আয়রনকে কন্টিনিউয়াসলি লোড দিয়ে যাচ্ছ, ঠিক আছে? সাইক্লিক লোডই দিচ্ছ, ঠিক আছে? 50 মেগাপ্যাসকেল স্ট্রেস তুমি অ্যাপ্লাই করতেছো। তো এটাতে দেখা যাচ্ছে যে সে একটা সার্টেন 10,000 সাইকেলের পরে সে ফেল করলো, তাহলে তাকে একটু কমাই দাও, 45-এ দাও। 45-এ গিয়েছে দেখা গেল যে 20,000 সাইকেল পর্যন্ত সে ধরে রাখতে পারলো। এভাবে একটা সার্টেন পয়েন্টে গিয়ে দেখা যাবে, সার্টেন লোড কমাতে কমাতে একটা সার্টেন পয়েন্টে গিয়ে দেখা যাবে যে সে ইনফাইনাইট নাম্বার অফ সাইকেল সে অপারেট করতে পারছে, তার মধ্যে কোনো ফেইলার আসতেছে না, তাহলে সেই লোডটাই হচ্ছে তার জন্য ফ্যাটিগ লিমিট। ওকে, আমরা আরো ডিটেইলস দেখার চেষ্টা করব ফ্যাটিগ সম্পর্কে। তো এই পর্যন্তই। এটা স্যার এইটা তো সব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হয় না, হয় কি? ফ্যাটিগ, মানে হ্যাঁ, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তো স্যার মানে ওটার তো এমন কোনো মাত্রা নাই যেটা নিচে দিলে আর কি সেটার ফ্যাটিগ হয় না। না অবশ্যই অ্যালুমিনিয়ামের ফ্যাটিগ আছে, ফ্যাটিগ লিমিট আছে। আচ্ছা অ্যালুমিনিয়াম ফেল করবে না জি স্যার স্যার, মানে একটা নির্দিষ্ট ইয়ার নিচে দিলে যে ফেল করার যে বিষয়টা, এটা মানে ফেল করেই, অল টাইমই ফেল করে। হ্যাঁ, যে কোনো মানে কি? ম্যাটেরিয়াল, এভরি ম্যাটেরিয়াল ইজ সাবজেক্টেড টু ফ্যাটিগ। যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে ফ্যাটিগ হবে, ঠিক আছে? জি স্যার। সেটা হচ্ছে ফেইলারের ক্যাটাগরিটা ডিফারেন্ট হতে পারে। তোমার ফেইলারটা কিছু ব্রিডল ম্যাটেরিয়াল হলে সে ফ্র্যাকচার করবে, ডাক্টাইল ম্যাটেরিয়াল হলে সে বেন্ড হয়ে যাবে, ইল্ড হয়ে যাবে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। অ্যালুমিনিয়ামের কথা যেটা বলছো, অ্যালুমিনিয়াম অনেক ডাক্টাইল, এটাই বুঝতে চাচ্ছ তো, তাই না? জি স্যার, মানে আপনি বললেন না যে অন্যান্য অনেক মেটেরিয়ালের ক্ষেত্রে আর কি একটা নির্দিষ্ট ওয়েটের নিচে যেরকম একটা কলম সারাদিন ধরে রাখা যায়, হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমি যত কম লোডই দেই না কেন ওটা মানে ফ্যাটিক হবেই, মানে ওটা হ্যাঁ, নাকি এরকম? সেটা এই জন্যই তো লিমিটটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। অ্যালুমিনিয়ামের লিমিটটা হয়তো অনেক কম, জি স্যার। ঠিক আছে? আবার আয়রনের ক্ষেত্রে তো সিলভার কিংবা আয়রনের ক্ষেত্রে লিমিটটা একটু বেশি। ওকে, বাট দেয়ার ইজ ফ্যাটিগ লিমিট।
এন্ড তোমরা যদি মেশিন ডিজাইন পড়তেছো না এবারে, জি স্যার, গতবারও ছিল, এবারও আছে। গতবারও ছিল, গতবারে মেশিন ডিজাইনে ফ্যাটিক পড়ো নাই? জি স্যার। এন্ডুরেন্স লিমিট পড়েছো? এন্ডুরেন্স লিমিট, জি স্যার। জি স্যার। এন্ডুরেন্স লিমিটটাই কিন্তু ফ্যাটিক লিমিট, জি স্যার। বুঝতে পারছো? এই এন্ডুরেন্স জি। লিমিটের চেয়ে বেশি লোডে যদি তুমি ডিজাইন করো তাহলে সেক্ষেত্রে তোমার স্ট্রাকচারটা খুব তাড়াতাড়ি ফেল করবে। আর এন্ডুরেন্স লিমিটের নিচে যদি তুমি ডিজাইন করো তাহলে ইট উইল অপারেট ইনফাইনাইট নাম্বার অফ টাইমস, নাম্বার অফ সাইকেলস। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। Okay. Next one is the resilience. Have capacity of a material to absorb or store energy within the elastic limit. ঠিক আছে, ম্যাটেরিয়াল এলাস্টিসিটি, এলাস্টিক লিমিট পর্যন্ত, উইদাউট পার্মানেন্ট ডিফরমেশন, ওই পর্যন্ত ডিফরমেশন দেওয়া যাবে না, তার আগেই সে কি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করতে পারে সেটাকে রেজিলিয়েন্স বলা হয়। এবং এটা হচ্ছে স্ট্রেস স্ট্রেইন কার্ভের যে এলাস্টিক পোরশনটা আছে, এই এলাস্টিক পোরশনটার আন্ডার দ্য এরিয়া যদি আমরা কনসিডার করি তাহলে সেটাই হচ্ছে রেজিলিয়েন্স অফ দ্য ম্যাটেরিয়াল। ঠিক আছে? জি স্যার। ওকে, থার্মাল প্রপার্টিজ। থার্মাল প্রপার্টিজ এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইট ইজ দ্য ইন্ডেক্স অফ ইজিনেস, হাউ ইজি হিট ক্যান বি কন্ডাক্টেড থ্রু এ ম্যাটেরিয়াল। ঠিক আছে, কত ইজিলি একটা ম্যাটেরিয়ালের মধ্যে হিট চলতে পারে সেটাকে থার্মাল কন্ডাক্টিভিটি বলা হয়। Specific heat, the heat capacity actually, the quantity of heat that must be added to 1 kg of material to raise its temperature by 1 degree Kelvin. এগুলো তোমাদের জানা জিনিস, এগুলো সম্পর্কে আসলে খুব বেশি ডিটেইল বলার প্রয়োজন নেই। থার্মাল এক্সপানশন, এটাও তোমরা অলরেডি জেনেছো হচ্ছে সলিড মেকানিক্সে, যে থার্মাল স্ট্রেস যে চ্যাপ্টারটা ছিল সেখান থেকে জানার কথা। It is the increase in dimension of a material on application of heat. হিট যখন ম্যাটেরিয়ালের মধ্যে অ্যাপ্লাই করা হয় তার ডাইমেনশনাল চেঞ্জ হয়। ঠিক আছে, আর হিট যদি ডাইমেনশন ইনক্রিজ করে আর যদি হচ্ছে হিট রিলিজ করা হয় তাহলে ডাইমেনশন কমে যায়। এটা কেন হয় কেউ বলতে পারবা? হিট অ্যাপ্লাই করলে ম্যাটেরিয়ালের ডাইমেনশন কেন বেড়ে যায়? স্যার মলিকিউল গুলা একজন আরেকজনকে মানে ফোর্স দিতে থাকে, সো স্যার স্পেসিংটা বেড়ে যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, মলিকুলের মধ্যে কাইনেটিক এনার্জি যেটা, এর মুভমেন্টটা অনেক বেড়ে যায়, যার কারণে ইন্টারমলিকুলার ডিসটেন্সটা বেড়ে যায় এবং এই কারণেই হচ্ছে ম্যাটেরিয়ালের মধ্যে এক্সপ্যানশন ঘটে। জি স্যার। Okay. Fourth is thermal diffusivity. It is the ratio of thermal conductivity to its heat capacity. এটা হচ্ছে কম্পারিজন পারপাসে ইউজ করা হয় যে কোন ম্যাটেরিয়ালটা বেটার পারফর্ম করবে ইন টার্মস অফ থার্মাল। ঠিক আছে, যে হিট ক্যাপাসিটি রেসপেক্টে এটা একটা কম্পারেটিভ প্রপার্টি, থার্মাল ডিফিউসিভিটি অনেকটা ডাইমেনশনলেস প্রপার্টি টাইপের বলা যেতে পারে। আমরা যদি ফ্লুইড মেকানিক্সে রেনল্ডস নাম্বার, নাসেলস নাম্বার, এই টাইপের নাম্বার যেগুলো আছে আর কি, সেগুলোর মতোই অনেকটা হচ্ছে কম্পারেটিভ প্রপার্টি থার্মাল ডিফিউসিভিটি। এটার রেসপেক্টে ম্যাটেরিয়াল যখন ডিজাইন করা হয় তখন এটাকে কনসিডার করা হয় মেইনলি। শুধু থার্মাল কন্ডাক্টিভিটি দিলে এক ধরনের আইডিয়া পাওয়া যাবে, শুধু স্পেসিফিক হিট দিলে এক ধরনের আইডিয়া পাওয়া যাবে, বাট থার্মাল কন্ডাক্টিভিটি ডিভাইডেড বাই স্পেসিফিক হিট দিলে একটা ডিফারেন্ট টাইপের আইডিয়া পাওয়া যাবে যে এই ম্যাটেরিয়ালটা কোন পারপাসে ইউজ করা যেতে পারে। ওগুলোর ডিটেইলসে আমরা যাব না। Spalling, it is cracking of brittle material caused by thermal stress. গ্লাস ফেটে যায় না গরম পানি ঢেলে দিলে? সব গ্লাস ফাটে না, বাট কিছু কিছু গ্লাস দেখবা যে যেগুলো একটু লো কোয়ালিটির, দেখা যায় যে মানে হট ওয়াটার কিংবা গরম চা ঢাললেই ক্র্যাক করে। ঠিক আছে, বিকজ অফ দ্য থার্মাল স্ট্রেস। একদিকে স্যার হারিকেনের ওই যে গরম চিমনিতে স্যার ঠান্ডা পানি ঢেলে দিলেও ওটা ফাইটা যায় একবারে। হ্যাঁ, হারিকেনের চিমনি ফেটে যায়, কারণ কি এটাকে বলতে পারবা কারণটা কি? স্যার ভিতরের স্পেসটা এক্সপ্যান্ড করে কিন্তু বাইরের পার্টটা এক্সপ্যান্ড করে না স্যার। হ্যাঁ, ভিতরে যখন টেম্পারেচার ডিফারেন্স বেসিক্যালি। জি স্যার। ঠিক আছে, একদিকে টেম্পারেচার বেশি একদিকে টেম্পারেচার কম, যার কারণে একদিকে মলিকুলগুলো খুব জোরে ছুটোছুটি করছে, তারা এক্সপ্যান্ড হয়ে গেছে, আর একদিকে হচ্ছে হতে পারছে না, যার কারণে ইন্টারনাল একটা স্ট্রেস ডেভেলপ করে। আর যেহেতু এটা হচ্ছে খুব ব্রিটল ম্যাটেরিয়াল, খুব অল্প লোডেই ফ্র্যাকচার করে, দেখা যায় ফেটে যায়। ঠিক আছে, এবং এই স্যার পানি দেওয়ার ফলে ফাটে কেন? এই যে ভিতরের দিকে গরম থাকতেছে আর উপরে তুমি পানি ঢালতেছো, তাহলে উপরে ঠান্ডা হয়ে গেল না? ও হ্যাঁ স্যার, ঠিক আছে। দুই পাশে পানি দাও তাহলে কিন্তু ইয়া হবে না, ইউনিফর্মলি হচ্ছে ওয়াটার স্প্রে করো, এটা ফাটবে না। যদি স্যার একবারে ডুবাই দেওয়া হয় পানির মধ্যে তাও ফাটবে না? একবারে ডুবাই দিলেও তুমি কি এটা কি ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফার না?
একবারে ডুবাই দিলে কি তুমি পুরোটা একবারে ডুবাই দিতে পারবা? আচ্ছা না, নিচ থেকে তো উপর দিকে। হ্যাঁ, তুমি তো একটা মাথায় আগে ঢুকাবা, তাই না? থার্মাল ফ্যাটিক যেটা বললাম একটু আগে, ফ্যাটিকে বলে দিয়েছি এটা যে ইটস মেকানিক্যাল ইফেক্ট অফ রিপিটেড থার্মাল স্ট্রেসেস অন এ সলিড। ঠিক আছে, রিপিটেডলি থার্মাল লোড অ্যাপ্লাই করা হচ্ছে, তারপর আস্তে আস্তে সে যদি ডিগ্রেড করে তাহলে সেটাকে বলা হচ্ছে থার্মাল ফ্যাটিক। Thermal shock, it is the impulse effect produced within a solid due to sudden change of temperature. এটাকে ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফার বলা হয়। যে অনেক হাই টেম্পারেচারে একটা ম্যাটেরিয়াল আছে, হঠাৎ করে ঠান্ডা পানি সেখানে ঢেলে দিলাম, যার কারণে থার্মাল শক হয়, এবং সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে থিন স্ট্রাকচার হলে এই থার্মাল শকের কারণে তার মধ্যে ফ্র্যাকচার ডেভেলপ করে বিকজ অফ দ্য স্ট্রেস মিসম্যাচ। ঠিক আছে, মলিকুলার কাইনেটিক এনার্জির মিসম্যাচ, এটার কারণেই বেসিক্যালি থার্মাল শকের কারণে ফেলার হতে পারে। Electrical property, electrical conductivity, how easy electricity can flow through the material. Resistivity, opposite to the electrical conductivity, how much resistance a material can provide to the flow of electricity. Electricity flow কে কতটা সে রেজিস্ট করতে পারে। যেমন হচ্ছে আমরা হচ্ছে ওয়্যারের উপরে দেখো না, এখন একটা ব্ল্যাক কোটিং দেওয়া থাকে প্লাস্টিক ম্যাটেরিয়ালের, সেটা হচ্ছে রেজিস্টিভিটি অনেক হাই, আর ভিতরে যে কপার ওয়্যার কিংবা অ্যালুমিনিয়াম ওয়্যার থাকে তার কন্ডাক্টিভিটি হচ্ছে অনেক হাই। ওকে, সেমি কন্ডাক্টিভিটি তোমরা খুব ভালো করেই জানো, সলিড স্টেট ফিজিক্সে খুব ভালো করে পড়ে এসেছো। নন মেটালিক ম্যাটেরিয়ালের একটা ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে বিকজ অফ দ্য স্ট্রাকচারাল ইমপারফেকশন, ওকে, স্মল কোয়ান্টিটি অফ ইম্পিউরিটিস অ্যাড করার ফলে, ঠিক আছে, যে স্মল এর যে কন্ডাক্টিভিটি ডেভেলপ করে সেটাকে বলা হয় সেমি কন্ডাক্টিভিটি। এটা কি কি জার্মেনিয়াম না কি জন্য দেওয়া হয় স্ট্রাকচারের মধ্যে, সিলিকনের মধ্যে জার্মেনিয়াম অ্যাড করা হয়, ওরা হচ্ছে ইম্পিউরিটি অ্যাড করার ফলে এর মধ্যে সেমি কন্ডাক্টিভিটি ডেভেলপ করে। আর এটা সুপার কন্ডাক্টিভিটি, ইট ইজ দ্য ফেনোমেনন অফ অ্যাব্রাপ্ট ড্রপ অফ রেজিস্টিভিটি, দ্যাট মিনস সাডেনলি এর রেজিস্টিভিটি এতটাই ড্রপ করে যায় যে তার মধ্যে দিয়ে ইলেকট্রন ক্যান ফ্লো ভেরি ইজিলি। ঠিক আছে, এটা রুম টেম্পারেচারে হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি যদি থাকে তাহলে সেক্ষেত্রে সুবিধাটা কি কেউ বলতে পারবা? সুপার কন্ডাক্টিভিটির সুবিধাটা কি? রেজিস্ট্যান্স কম থাকবে। হ্যাঁ, রেজিস্ট্যান্স কম থাকবে, রেজিস্ট্যান্স একেবারে অলমোস্ট জিরো হয়ে যায়। ঠিক আছে, লস নাই আর কি, দেয়ার ইজ নো লস। যখনই কোনো রেজিস্ট্যান্স থাকবে না ইলেকট্রিসিটি ফ্লোতে কোনো লস নাই, আর লস না থাকলে কি হিউজ বেনিফিট না আমাদের ইলেকট্রিসিটি। দেখা যায় যে একটা পোল থেকে যদি 10টা বাড়িতে কারেন্ট নেয় তাহলে দেখা যায় ভোল্টেজ কমে যাচ্ছে, কারেন্ট মানে পাওয়ার কমে যাচ্ছে। তোমার ওয়াশিং মেশিন চালাইতে গেলে গিজার অফ করে দেওয়া লাগতেছে, গিজার চালাতে গেলে ওয়াশিং মেশিন অফ করে দিতে হচ্ছে, এরকম। এখন যদি এগুলো তো বেসিক্যালি হচ্ছে লসের কারণে, বেশি কানেকশন এবং হচ্ছে কন্ডাক্টিভিটি লসের কারণে। এই লসটা যদি মিনিমাইজ করা যায় সুপার কন্ডাক্টিভিটির মাধ্যমে, তাহলে ইট ইজ এ গ্রেট ব্রেক থ্রু। ওকে, সো অনেকেই ট্রাই করতেছে এবং সম্ভবত হচ্ছে রুম টেম্পারেচারে সুপার কন্ডাক্টিভিটি অবটেইন করতে পারছে, যদিও এখানে ডেফিনিশনে কিন্তু বলা আছে অ্যাট এ টেম্পারেচার কল্ড সুপার কন্ডাক্টিং টেম্পারেচার বিফোর অ্যাবসলিউট জিরো। ঠিক আছে, অ্যাবসলিউট জিরো বলছে, বাট হচ্ছে এখন রুম টেম্পারেচারও সুপার কন্ডাক্টিভিটি অবটেইন করা সম্ভব হয়েছে, হয়তো আরো রিসার্চ করলে একসময় চোখের সামনেই দেখতে পাবা। ওকে, okay, next হচ্ছে metallography. I think we should end the class today in here. Next class we can start metallography, I think, because the metallography will take I think 75 minutes almost, so it may not, or sometimes it may, because you might have a lot of questions during this analysis, so I'll try to incorporate in the next class. And so that's all for